আজ সকালে ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা। আমি তো ভাবতে শুরু করে দিলাম যে আবার কি শীত পড়া শুরু হয়ে যাবে নাকি। তারপরে আমি স্নান টান করে চলে গেলাম পুজো দিতে। আমি এখানে ঠাকুর ঘরটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। মা আগে থেকে ফুলগুলো এনে রেখে দিয়েছিল। তারপরে আমি এখানে ঠাকুরের থালা বাসন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছিলাম। আজকে যেহেতু বুধবার আমাদের ঘট এবং সাথে সাথে সমস্ত বাসন ধোয়ার দিন, সেই জন্য আমি এখানে সমস্ত বাসন একসাথে করে নিয়ে যাচ্ছিলাম। আরও একটা ঘট আছে, লক্ষ্মীর ঘট, ওটা তো বুধবারে না বৃহস্পতিবারের দিন পাল্টাতে হবে, সেই জন্য ওটা আজকে রেখে দিয়েছি। এখানে আমি সমস্ত বাসনগুলোকে পিতম্বরী ঢেলে তার সাথে কিছুটা মাটি মিশিয়ে মাজতে শুরু করে দিয়েছিলাম। আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি, সেই জন্য সমস্ত ভিডিও তোমাদের সাথে দেখাতে পারছি না। বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সমস্ত বাসনগুলোকে একসাথে বালতির ভিতর ভরে নিয়ে যাব কলে ধোবার জন্য। আর যেটার উপর আমাদের প্রদীপ থাকে সেটা না প্রদীপের তেল পড়ে পড়ে কেমন একটা হয়ে গেছে, পুরো আঠার মতো। আমি পরে মাকে জিজ্ঞেস করলাম, মা আঠাটা কেন হয়ে গেছিল? মা বলে তেলে মনে হয় ডালডা ফালডা দেয় এই কারণে। অর্ধেক পুজো দিতে গিয়ে মানে পুজোর জিনিস গোছানোর পর আমি গিয়ে দেখি যে তুলসী পাতাও নেই। আমার না হঠাৎ করে মাথায় আসলো, কে যেন একদিন বলেছিল যে তুলসী পাতা না দিলে নাকি পুজো অসম্পূর্ণ থেকে যায়। সেই জন্য আমি আবার মাঝপথে দৌড় মেরেছি তুলসী পাতা খুঁজতে। গিয়ে দেখি রাস্তার পাশে ছোট্ট একটা তুলসী গাছ, সেখান থেকে তুলসী পাতা নিয়ে আসলাম। তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি আবার পুনরায় এসে ঠাকুরকে পুজো দিতে শুরু করলাম। এখানে আমি প্রদীপটাকে আগে থেকে জ্বালিয়ে তারপরে ধূপকাঠিটাকে ধরিয়ে মোবাইলটাকে সাইডে রেখে দিয়ে পুজো দিতে আরম্ভ করলাম। ভিডিও করবো আর পুজো দেবো কেমন একটা যেন হচ্ছিল নিজের মধ্যে, যে আমি মন দিয়ে একটু পুজোও দিচ্ছি না। তারপরে চলে গেলাম সকালের ব্রেকফাস্টে। এখানে আমি একটা ডিমকে হাফ বয়েল সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি ছাতু। শুধু শুধু ছাতু আমি খেতে পারি না, সেই জন্য এখানে 1 চামচ গুঁড়ো দুধের সাথে ছাতুটাকে গুলিয়ে নিয়ে খেয়ে নিলাম। ডিমটাকে দেখে আবার কেউ ডিম পোচ ভেবো না, এটা কিন্তু হাফ বয়েল। ডিমটা আজকে সিদ্ধ করার সময় একটু বেশিই কাঁচা রয়ে গেছে, সেই জন্য ছাড়াতে গিয়ে ওটার অবস্থা ওই রকম হয়ে গেছে। ছাতুটুকু খাওয়ার পরে আমি এখানে ডিম পোচটাকে খেতে আরম্ভ শুরু করেছিলাম। এখানে কুসুমটা ভাঙতে গিয়ে দেখি একদম গলে গেছে, যেহেতু হাফ বয়েল একটু বেশি কাঁচা রয়ে গেছে সেই কারণে। তারপরে মা আমার জন্য এখানে 2টো পাউরুটি সেঁকে দিয়েছিল। যেহেতু আমি আগে ছাতু আর ডিম খেয়েছি, সেই জন্য 2টো পাউরুটি, মানে একটাই কিন্তু 2 টুকরো করা, 2 টুকরো করে রাখা পাউরুটি একা একা খেতে পারছিলাম না, মাকে 1 টুকরো দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার মিনি, একে আমি দিয়ে দিলাম। এ তো আমার থেকেও ফাস্ট খাওয়া শুরু করে দিয়েছিল। তারপরে আমি চলে গেলাম জল আনতে। জল আনার পর এসে দেখি মা এখানে রান্না করছে। আর মা রান্না করলে আমার একটাই কাজ, সেটা হলো মাকে সমস্ত কিছু গুছিয়ে দেওয়া। সেই মতো আমি এখানে মাকে সমস্ত সবজি কেটে ধুয়ে দিচ্ছিলাম। প্রথমে আমি এখানে শাকটাকে নিয়ে ভালো করে ধুয়ে দিলাম। এটা কি শাক বলো তো? এটা হলো মেথি শাক। তারপরে এসে দেখি মা অলরেডি কড়াইতে মাছ ভাজতে শুরু করে দিয়েছে। আর এখানে দেখো ছোট্ট একটা বাটা মাছ, কত কিউট। আর এখানে আছে বাটা মাছ সাথে পোনা মাছ, ওগুলো দিয়ে আলাদা কিছু করবে। এবার আমি মাকে কচি কুমড়ো কেটে দিচ্ছি, কারণ মা আজকে রান্না করবে কচি কুমড়োর তরকারি আর মেথি শাক দিয়ে তরকারি। আগে একদিন মেথি শাক এনেছিল, সেটা আমি ভাজি করেছিলাম, খেতে খুবই সুন্দর লেগেছিল। কিন্তু মা আজকে তরকারি করবে। মাকে জিজ্ঞাসা করলাম, মা এই শাক দিয়ে কি কেউ তরকারি খায়? মা বললো খেয়ে দেখি কেমন লাগে। এখানে আমার কুমড়ো কাটা প্রায় শেষের দিকে। কুমড়োর এক অংশে অল্প একটু খারাপ ছিল, সেটাকে ফেলে দিয়েছি। তারপরে আমি কেটে নেব আলু। যেহেতু বাঙালিরা আলু ছাড়া চলতেই পারে না, তরকারি হবে আবার আলু হবে না, সেটা হয় নাকি? কেউ কেউ আছে আলু খুব ভালো খায়, আবার কেউ কেউ আছে আলু একদম খেতেই চায় না। এখানে আমার তরকারির জন্য সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। ও আর একটা জিনিস বাকি আছে, সেটা হলো মটরশুঁটি, যেটা তরকারিতেই দেবে। আগে একদিন কচি কুমড়ো তরকারি রান্না করেছিল, ওটায় মটরশুঁটি দিয়েছিল, খেতে খুবই ভালো হয়েছিল। সেই জন্য আজকে আবার মা বলল যে মটরশুঁটিগুলো ছিলে দে, তরকারিতে দেবো। তারপর আমি এই সবজিগুলো ধুতে চলে গেলাম। আমি সেই ছোট থেকেই মা যখন রান্না করে তখন সমস্ত রান্নার জিনিসগুলো মাকে গুছিয়ে দিই, কারণ একজন যদি গুছিয়ে দেয় তাহলে রান্না করতে কোনো অসুবিধাই হয় না। গোছাতে গোছাতে রান্না ঠিক কমপ্লিট হয়ে যায়। রান্না করা চালু হলেই একজন আমাদের রান্নাঘরের পাশে এসে বসেই থাকবে, যতক্ষণ না রান্না শেষ হবে ততক্ষণ সে যাবে না। ওই দেখো উপরে কি সুন্দর ঘুমাচ্ছে। আর আমি এখানে মাকে সমস্ত সবজি কেটে দিচ্ছিলাম। আগে কচি কুমড়ো কেটে দিলাম আর এখন দিচ্ছি মেথি শাকগুলো কেটে। যেহেতু আজকে মেথি শাক দিয়ে তরকারি রান্না করা হবে, সেই জন্য একটু বড় বড় করে আমার সবজি কাটতে কাটতে মা ওদিকে অন্য মাছের জন্য মশলা করে নিচ্ছিল। শিলপুতে মশলা করে নিই আমরা, গ্রামের মানুষ তো শিলপুতেই বেশি ভালো লাগে আমাদের। আর একদিকে রান্না করে চাপিয়ে দিয়েছে কচি কুমড়োর।
আর এখানে পাইপ দিয়ে অলরেডি ধোয়া উঠতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, উনুনগুলো কিন্তু আমার মা নিজে হাতে বানায়। আমার মা কোনো কিছু ভালো বানাতে পারুক চাই না পারুক, উনুন বানাতে পারে খুবই সুন্দর। একটা উনুনের পিছনে রোজ পড়ে থাকে, রোজ সুন্দর করে শেপ দেয়। আমি বলি মা তুমি বাদ দাও তো, তুমি বাদ দাও। মা শোনেই না। উনুন পুরনো হয়ে যাওয়ার পরেও মা দেখি ওটার পেছনে লেগেই থাকে সুন্দর করার জন্য। এখানে এই 3টে মাছ কাঁচা রেখে দিয়েছে, কারণ অন্য তরকারি রান্না করবে সেটা কাঁচা অবস্থাতেই। আর এখানে শাকগুলো আমি ধুয়ে নিয়ে আসার পরে একটু দেখাচ্ছি। আর এখানে মটরশুঁটিগুলো আছে। তারপরে মার সবজিগুলো ভাজা হয়ে গেলে এখানে জল দিয়ে দিল। আর এই যে এই নিজে কী করে, একবার এখানে একবার ওখানে, মানে যেখানে রোদ পায়, বিড়াল তো শীত কাতুরে, তো সেই কারণে যেখানে রোদ পায় সেখানেই চলে যায়। তারপরে মাছ ভাজা হয়ে গেলে না, আমি রোজ রোজ মাছের পেট থেকে ডিম বের করে খাই, প্যাটা বের করে খাই। আমার ডিম প্যাটা খেতে খুবই ভাল লাগে, তাই আজকেও খেলাম। আর মা ওদিকে মশলাগুলো এখন বেটে নিচ্ছে। আর মা আমাকে বলছে যে মার আজকে একটা সিম পোর্ট করাতে হবে। পোর্টওয়ালা এসছিল, মাইকে প্রচার করছিল, তাই ওদিকে ধ্যান ছিল। পোর্টওয়ালা আসার সাথে সাথেই আমি দৌড় মেরে চলে গেছিলাম। পোর্টওয়ালার কাছে গিয়ে দেখি যে তিনি এখনও অনেক দূরে, আমাকে 2-3 বার করে পাঠিয়েছে। আমি বলেছি এখনো আসেনি, এখনো আজকে এই মাছগুলো কি মাছ ছিল বলো তো? এই মাছগুলো দেখে কেউ চিনতে পারছো? এগুলো পাতলা একদম এক ধরনের মাছ হয়, কি ফলি মাছ না কি বলে ওইগুলো। মা তো আজকে সিম পোর্ট করানোর কথা ভেবে ভেবেই মটরশুঁটি দিতেই ভুলে গেছিলো তরকারিতে। পরে আমি বললাম মা ওই যে মটরশুঁটি দিয়ে দাও। বলে কি আরে দেখেছিস আমি তো ভুলেই গেছি। তারপরে কড়াইতে এখানে তেল দিয়ে দিল তরকারিটাকে ফোড়ন দেওয়ার জন্য। কচি কুমড়োতে আমরা রাঁধুনি ফোড়ন দিই, তোমরা কি রাঁধুনি খাও? রাঁধুনি খেতে আমার খুবই ভালো লাগে। তরকারিতে ফোড়ন দিতে দিতে ওদিকে পোর্টের লোকও চলে এসেছিল। আমি মার ফোনটা নিয়ে গেছিলাম পোর্ট করাতে। তারপরে শেষে মাকেও লেগেছিল। মা যখন গিয়েছে তারপরে আমি এসে দেখি যে এখানে এই মাছটার এই অবস্থা। এটা হালকা করে পোড়া পোড়া হয়ে গেছে, যেটা কাঁচা রেখেছিল রান্না করার জন্য সেটা অতটাও পোড়েনি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই মাছগুলো কাঁচা অবস্থায় রান্না করলে বেশ ভালোই লাগে। তরকারির ভিতর দিয়ে এই মাছ রান্না করলে আমি এই মাছগুলো খাই না, কিন্তু যখনই কাঁচা অবস্থায় রান্না করে তখন আমি খাই। সব শেষে মা এখানে মেথি শাকগুলো রান্না করে নেবে। আগে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তার উপরে শাকগুলো দিয়ে দিল। এই দেখো এই মিনুটের খেয়ে কাজ নেই, এখন আবার এখানে শুয়ে পড়েছে। ওকে না হুলো বিড়ালে তাড়া করে। ও কিন্তু হুলো বিড়াল, কিন্তু ও হুলো বিড়ালের সাথে মারামারি করতে পারে না। হুলো বিড়ালে এসে ওকে মেরে ওর হাত পা খোড়া করে দেয়। আর আমাদের খুবই মায়া লাগে, ও এখানেই থাকে, এখান থেকে কোথাও যেতে পারে না। আমরা ওকে প্রোটেক্ট করি। আজকে শাক রান্না করতে করতে না আমার মা শাকের ভেতরে লবণ দিতেই ভুলে গেছিল, সেই জন্য শাকগুলো যেন কেমন দাঁড়া দাঁড়া হয়েছিল। তারপরে এখানে আমার মা রাঁধুনি আর রসুন ফোড়ন দিল। তারপরে মনে পড়েছিল যে এ মা আজকে তো লবণই দেয়নি। তারপরে লবণ দেওয়ার পরে শাক থেকে অনেকটা জল বেরিয়েছিল এবং সুন্দর গলেও গেছিলো। তো এখানে আমাদের রান্না করা কমপ্লিট। তারপরে আমি দুপুরের লাঞ্চের থালিটা রেডি করেছি। দেখো এখানে ভাত নিয়েছি আর শাক নিয়েছি আর তরকারি নিয়েছি। আর যে মাছের তরকারিটা একটু পুড়ে পুড়ে গেছিলো ওটা আমি রাত্রে খাবো বলে রেখে দিয়েছি। এখানে আমি আমার চটটা নিয়ে আমি দিদার বাড়িতে যেতে আরম্ভ করেছিলাম, তখন দেখি আমার মা রান্না এখনো হয়নি, তখন নাকি নতুন করে আবার একটা রান্না চাপিয়েছে। সেটা হলো কচু দিয়ে মশলা। কার কাছ থেকে শুনেছে যে ওইভাবে রান্না করলে খুব টেস্ট লাগে, তাই জন্য আবার রান্না করছে। তারপরে আমি চলে গেছি দিদাদের বাড়িতে। এখানে একজনদের বাড়ির উপর দিয়ে আমি যাচ্ছি, কারণ রাস্তা দিয়ে ঘুরে যেতে অনেকটা টাইম লাগে আর মাঠ দিয়ে গেলে খুব তাড়াতাড়ি হয়। এখানে আমি যাওয়ার সময় আমার পায়ের আওয়াজেই পাশের ক্ষেতে অনেক পাখি ছিল, সেই পাখিগুলো উড়তে আরম্ভ শুরু করে দিয়েছে। এই যে এই মাঠ দিয়ে সোজা গেলেই, সোজা না, সোজা গিয়ে এবার একটু ডান দিকে বাঁকাতে হবে। বাঁকাতে হলে দেখতে পাচ্ছ ওখানে কয়েকটা বাড়ি আছে। দিদা বাড়িতে আমি চলে এসেছি, এসে দেখি যে দিদা বিড়ি বাজছে। এখানে দেখো দিদার সুন্দর একটা তুলসী মন্দির আছে। আর আমি চটটাকে রেখে দিয়েছি, কারণ আমার চট সেলাই করতে একটু বাকি আছে, সেই জন্য চটটাকে সেলাই করব। দিদা ওদিকে বিড়ি বাজছিল আর আমি এদিকে চট সেলাই করছিলাম। দেখো তো এই চটটা আমি নিজে ব্রেন দিয়ে নিজে বুদ্ধি করে একাই সমস্ত কিছু তৈরি করেছি। কেমন হয়েছে বলো তো? তোমাদেরকে একটু দেখাচ্ছি এটা কেমন করে সেলাই করতে হয়। চট অনেকভাবেই সেলাই করা যায়, আমি যেভাবে করছি এটাকে বলে ক্রস চিহ্ন দিয়ে চট সেলাই করা। চট সেলাই করতে করতে দেখি একটা বাচ্চা লাটিম নিয়ে এসেছে। ওকে দেখে আমাদেরও খেলতে ইচ্ছা করছিল, ও আমাদের কাছে এসেছে, ওরও ইচ্ছা করছিল আমাদের সাথে খেলবে। আর একটু সেলাই করা বাকি আছে, করলেই আমার চটটা পুরো কমপ্লিট হয়ে যাবে। ওই যে বলেছিলাম একটা বাচ্চা লাটিম নিয়ে এসেছে, ওটা দেখা মাত্রই দিদা এখানে লাটিম ঘোরাতে শুরু করে দিয়েছে।
আমি দেখছিলাম পারে কি পারে না। ও বাবা, আমি যতটা খারাপ ভেবেছিলাম দিদা দেখি তার থেকেও খারাপ ঘোরাচ্ছে। আর আমি দিদাকে বলেছিলাম যে তুই পারবি না, আমার কাছে দে, দেখ আমি কত সুন্দর ঘোরাই। তারপরে দিদা লাটুমটাকে কোথায় পাঠিয়ে দিয়েছে, ওটা নিয়ে এসেছে। এবার আমি লাটুমটাকে ঘোরাবো, আমি তো সেই ঘুরিয়ে দিয়েছি। ও বাবা, আমি তো দিদার থেকে আরও খারাপ। তারপর এখানে যে বাচ্চাটা লাঠি নিয়ে এসেছিলো ও এবার ঘুরিয়ে দেখাচ্ছে, ও বেশ ভালোই আজকে আমি ফার্স্ট টাইম বড় ভিডিও বানালাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।